স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, স্বাধীনতার যুদ্ধ করেছেন, স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করেছেন। 1975 সালের সেই স্বাধীনতা আবার পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হওয়ার সময় আবার সিপাহী জনতার সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে আমরা যেটাকে বলি ঐতিহাসিক 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি আবার বিজয়ী হয়েছেন, আবার বহুদলীয় গণতন্ত্র রচনা করেছেন, বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছেন। 1979 সালে সাংবিধানিকভাবে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে একদলীয় চতুর্থ সংশোধনী বাকশালের বিলুপ্তি ঘোষণা করে বাংলাদেশের যে বহুদলীয় গণতন্ত্রের সূচনা আবার করেছেন, সেটাও তার বিজয় এবং বাংলাদেশের মানুষের জন্য একটি মহান সূচনা। 1981 সালের ওনার শাহাদাতের পরে নিয়তি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই কণ্ঠকাকীর্ণ রাজনীতির ময়দানে নিয়ে আসলেন। তিনি বিজয়ী হয়েছেন দীর্ঘ 9 বছরের সংগ্রামের মধ্য দিয়ে এবং আপসহীন নেত্রীর খেতাব নিয়ে 90-এর ছাত্র গণ অভ্যুত্থানে বাংলাদেশে তৎকালীন সামরিক স্বৈরাচার এরশাদের পতন ঘটান। আবার বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু হলে দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ইতিহাস সৃষ্টি করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সংসদীয় রাজনীতির প্রবর্তনের মধ্য দিয়ে সাংবিধানিকভাবে আমরা 96-তে আমি ওই সময় ওই সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। কেয়ারটেকার সরকারের যে প্রবর্তন আমরা দেরিতে হলেও জমা দাবি মেনে নিয়ে যে সাংবিধানিক সংশোধনী এনেছিলাম, এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি রাজনৈতিক দূরদৃষ্টি এবং উদারতা। সেই কেয়ারটেকার সরকারের বিলুপ্তি না ঘটলে হয়তো 2024 সালে বাংলাদেশে এই ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হতো না। আমরা জানতাম শেখ হাসিনা এই কেয়ারটেকার সরকার ব্যবস্থার বিলুপ্তির পরে স্বাভাবিক কোনো রাস্তা রাখবে না সাংবিধানিকভাবে নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের। তাই হয়েছে, যদি কোনো স্বাভাবিক রাজনৈতিক পথ উন্মুক্ত না থাকে, সাংবিধানিক পথ উন্মুক্ত না থাকে, গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের কোনো নিয়মতান্ত্রিক পন্থা উন্মুক্ত না থাকে, বন্ধ হয়ে যায়, তখন অস্বাভাবিক পন্থা অবশ্যম্ভাবী হয়ে যায় রাজনৈতিক পট পরিবর্তনের জন্য। সেটাই হয়েছে। আমরা জানতাম শেখ হাসিনার পতন হবে, তবে কবে হবে, কখন হবে, কত রক্তপাতের মধ্য দিয়ে হবে, সেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, আমরা জানতাম। যাই হোক, আমি ইদানিং কয়েকটি কথা প্রায় সবাই বলি যে যারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সমস্ত ফ্যাসিস্টদের স্বৈর শাসকদের পতন হয়, তারা কখনো আবার সেই দেশে রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পারে না এবং সুস্থ রাজনৈতিক ধারায় টিকে থাকতে পারে না। আওয়ামী লীগও পারবে না। 1954 সালে ভোটের মাধ্যমে মুসলিম লীগের পতন হয়েছে। 1969-এ বাংলাদেশের এই ভূখণ্ডে তৎকালীন পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খানের পতন হয়েছে এবং পাকিস্তানের বিনাশ হয়েছে এবং তার সূত্র ধরে 2 বছরের মধ্যেই বাংলাদেশের স্বাধীনতা হয়েছে। 1990 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক স্বৈরাচারের পতন হয়েছে এবং তার পরবর্তীতে এরশাদ কখনো বাংলাদেশের রাজনীতিতে দালালি ছাড়া আর কিছুই করতে পারে নাই। একইভাবে 2024-এর 5ই আগস্টের এই ভূখণ্ডে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেটা দক্ষিণ এশিয়া এবং
সমসাময়িক বিশ্বে সবচাইতে বড় রাজনৈতিক পট পরিবর্তনের একটি ইতিহাস। সুতরাং যদি আওয়ামী লীগ বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ পায়, তাহলে সেটা হবে আমাদেরই রাজনৈতিক কৌশলের ব্যর্থতা। ইদানিং আমি আরো একটা কথা প্রায় বলি যে আওয়ামী লীগকে শুধু সরকার রাস্তায় পুলিশ দিয়ে ঠেকালে হবে না, শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই এরকম কিছু স্লোগান দিয়ে কিছু কিছু ছাত্র সংগঠন বললে হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ গ্রহণ করবে সেরকম রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে চালু করতে হবে। কারণ সুষ্ঠু ধারার রাজনীতিকে দিয়েই অসুস্থ ধারার ফ্যাসিস্ট কলঙ্কিত রাজনীতিকে আমাদের বিতাড়িত করতে হবে, যেমন ভাবে গণঅভ্যুত্থান আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে।